নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছি দ্য ওয়ার্ল্ড টুডে, আর শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। মঙ্গলবার শুভাংশু শুক্লা সহ 4 নভোশ্চরকে নিয়ে ভাসতে ভাসতে প্রশান্ত মহাসাগরে নেমে এলো স্পেস এক্সের মহাকাশযান ড্রাগন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উত্তাল বাংলাদেশের রাজনীতির অঙ্গন। তোলাবাজি, খুন, ধর্ষণের ঘটনায় ভীত সন্ত্রস্ত দেশবাসী। আগামী 50 দিনে ইউক্রেনের সাথে যুদ্ধ না থামালে রাশিয়ার ওপর চড়া হারে শুল্ক চাপাবে আমেরিকা, জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ায় শ্রমিক সংকট, অচলাবস্থা কাটাতেই এবার ভারত থেকে 10 লক্ষ কর্মী নিয়োগের পরিকল্পনা করছে পুতিন সরকার। আন্তর্জাতিক জল সীমান্ত লঙ্ঘনের অভিযোগ, বাংলাদেশে আটক সুন্দরবন এলাকার 34 জন মৎস্যজীবী, বাজেয়াপ্ত করা হয় তাদের সঙ্গে থাকা 2টি ট্রলারও। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। ভারতীয় সময় অনুযায়ী ঘড়িতে ঠিক বেলা 3:01 শুভাংশু শুক্লা সহ 4 নভোশ্চরকে নিয়ে ভাসতে ভাসতে প্রশান্ত মহাসাগরে নেমে এলো স্পেস এক্সের মহাকাশযান ড্রাগন। ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার দুপুরে পৃথিবীতে ফিরলেন শুভাংশুরা। আমেরিকার ক্যালিফোর্নিয়া সান ডিয়েগো উপকূলে তখন অবশ্য রাত। নির্ধারিত সময়ে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে শুভাংশুদের ক্যাপসুল। এই সময় যেকোনো মহাকাশযান তীব্র তাপ ও ঘর্ষণের সম্মুখীন হয়। এই সময়ে ক্যাপসুলের গতি ছিল ঘন্টায় 28,000 কিলোমিটার। ধীরে ধীরে তা কমতে কমতে 24 কিলোমিটার প্রতি ঘন্টায় নেমে আসে। এরপর একে একে খুলে যায় 4টি প্যারাশুট। ভাসতে ভাসতে প্রশান্ত মহাসাগরে নেমে আসে ড্রাগন। প্রশান্ত মহাসাগরে আগে থেকেই প্রস্তুত রয়েছে রিকভারি ভেহিকল। তৈরি রয়েছে স্পেস এক্সের একটি দল। তারা পৌঁছে গিয়েছে শুভাংশুদের ক্যাপসুলের কাছে। এরপর ক্যাপসুলটিকে তুলে নেওয়া হবে জাহাজে। এর কিছুক্ষণ পর ক্যাপসুলের হ্যাচ খুলে যাবে। ভিতর থেকে বার করে আনা হবে 4 নভোশ্চরকে। সেখানে চলবে বিবিধ মেডিকেল পরীক্ষা। ঘরের ছেলে ঘরে ফেরা নিয়ে ইতিমধ্যেই উচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে শুভাংশুর শহর লখনৌয়ে। শুভাংশুর বাবা শম্ভু দয়াল শুক্লা ও মা আশা শুক্লা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ছেলের এই সাফল্যে তারা গর্বিত। গত 25শে জুন ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ISS এর উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন শুভাংশুরা। নাসার এক্সিয়াম 4 নামে এই অভিযানে ভারতীয় নভোশ্চর ছাড়াও রয়েছেন ক্রিউ কমান্ডার পেগি হুইটসন, মিশন বিশেষজ্ঞ স্লাউস ইউজনেস্কি এবং টিবর কাপু। 18 দিন ISS এ কাটানোর পর সোমবার শুভাংশুদের প্রত্যাবর্তন শুরু হয়। নির্ধারিত সময়ের একটু পরেই ভারতীয় সময় বিকেল 4:45 মহাকাশ কেন্দ্র থেকে বিচ্ছিন্ন হয় শুভাংশুদের মহাকাশযান। শুরু হয় পৃথিবীর দিকে ফিরতি যাত্রা। 23 ঘন্টা দীর্ঘ সে যাত্রা শেষে ফিরলেন 4 নভোশ্চর। তবে এখানেই শেষ নয়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ফেরার পরেও দীর্ঘ প্রক্রিয়া অপেক্ষা করে রয়েছে শুভাংশুদের জন্য। প্রথমেই নভোশ্চরদের বেশ কয়েক দফা মেডিকেল পরীক্ষা করা হবে। এতদিন মহাকাশের মাধ্যাকর্ষণহীন পরিবেশে কাটানোর পর পৃথিবীতে ফিরে মানিয়ে নিতে অসুবিধা হয়। সেই জন্য আগামী 7 দিন বিশেষ পর্যবেক্ষণে থাকতে হবে 4 নভোশ্চরকে। হাই নিউজ নেটওয়ার্ক। গত 25শে জুন স্পেস এক্সের ড্রাগন মহাকাশযানে চড়ে ISS এর উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন শুভাংশুরা। মহাকাশে 18 দিন কাটিয়ে 15ই জুলাই ফিরেছেন শুভাংশুরা। থাকতে হবে বিশেষ পর্যবেক্ষণে। কি কি প্রভাব পড়তে পারে স্বাস্থ্যে? গত 25শে জুন স্পেসএক্সের ড্রাগন মহাকাশযানে চড়ে ISS এর উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন শুভাংশুরা। তার সঙ্গে ছিলেন অ্যাক্সিয়াম 4 এর ক্রু কমান্ডার পেগি হুইটস্টন, মিশন বিশেষজ্ঞ স্লাউস উজানস্কি এবং টিবর কাপু। 18 দিন মহাকাশে কাটানোর পর মঙ্গলবার তারা ভূপৃষ্ঠে অবতরণ করে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এখন থেকে দীর্ঘ প্রক্রিয়া অপেক্ষা করে রয়েছে শুভাংশুদের জন্য। এতদিন মহাকাশের মাধ্যাকর্ষণহীন পরিবেশে কাটানোর পর পৃথিবীতে ফিরে মানিয়ে নিতে অসুবিধা হবে নভোশ্চরদের। সেজন্য ফেরার পর 7 দিন ধরে বিশেষ পর্যবেক্ষণে থাকতে হবে শুভাংশুদের। মানব দেহ যেহেতু মাধ্যাকর্ষণহীন পরিস্থিতিতে কাজ করার জন্য তৈরি নয়, তাই মহাকাশের মাধ্যাকর্ষণ শূন্যতার সঙ্গে খাপ খাইয়ে নিতে সময় লাগে নভোশ্চরদের। দেখা যায় নানা শারীরিক সমস্যাও, যা খুব উদ্বেগের না হলেও নেহাত ফেলনাও নয়। মহাকাশের মাইক্রোগ্র্যাভিটি পরিস্থিতি শরীরের মধ্যস্থ তরল ও রক্তচাপের ওপর প্রভাব ফেলে।
শরীরের তরল পদার্থ উপরের দিকে বইতে থাকে, যার ফলে মস্তিষ্কে তরল জমা হয়, মুখমণ্ডল ফুলতে থাকে, নানা শারীরবৃত্তীয় প্রক্রিয়াতেও হেরফের ঘটে। এর ফলে মহাকাশে যাওয়ার পর প্রথম কয়েকদিন বেশিরভাগ মহাকাশচারীদের অসুস্থতা, বমি বমি ভাব এবং মাথা ঘোরার মতন উপসর্গ দেখা দেয়। একে বলে স্পেস সিকনেস। তাছাড়া শূন্য মাধ্যাকর্ষণ থাকার কারণে পাল্লা দিয়ে কমতে থাকে হাড়ের ওজন, ভঙ্গুর হয়ে পড়ে হাড়, যা অস্টিওপোরোসিসের আরেক নামান্তর। এসব দিক থেকে নিজেদের চাঙ্গা রাখতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিয়মিত ব্যায়াম করতে হয় নভশ্চরদের। চোখের মনির আকার বদলে যায়, রেটিনার গঠনগত পরিবর্তন হয়, চোখে রক্ত সঞ্চালনও কমে যায়, কখনো কখনো দৃষ্টিশক্তিও কমে যায় মহাকাশচারীদের। মহাজাগতিক রশ্মি এবং ক্ষতিকর সৌর বিকিরণের সংস্পর্শে বেশিক্ষণ থাকলে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। ক্ষতিকর বিকিরণের কতটা শরীর দ্বারা শোষিত হচ্ছে তা মাপার জন্য ডোসিমিটার নামে এক যন্ত্র পড়ে থাকতে হয় নভশ্চরদের। হাই নিউজ নেটওয়ার্ক। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উত্তাল বাংলাদেশের রাজনীতির অঙ্গন। তোলাবাজি, খুন, ধর্ষণের ঘটনায় ভীত সন্ত্রস্ত দেশবাসী। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উত্তাল বাংলাদেশের রাজনীতির অঙ্গন। তোলাবাজি, খুন, ধর্ষণের ঘটনায় ভীত সন্ত্রস্ত দেশবাসী। এরই মধ্যে ঢাকার একজন ব্যবসায়ীকে পিটিয়ে খুনের ঘটনায় বিএনপির সঙ্গে মোহাম্মদ ইউনূস সরকারের তুমুল বিরোধ চলছে। ব্যবসায়ী খুনের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের পুলিশ গ্রেপ্তার করলেও দলের দাবি গোটাটাই ভোট পিছিয়ে দিতে সরকারের ষড়যন্ত্র। অন্যদিকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের দাবি বিগত 10 মাসে তেমন বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি দেশে। যদিও বাংলাদেশ পুলিশের ঘোষিত পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যাচ্ছে মোহাম্মদ ইউনূসের বিগত 10.5 মাসের শাসনকালে বাংলাদেশ খুনি ধর্ষকদের মরুদ্যানে পরিণত হয়েছে। সমাজ মাধ্যমে বহু মানুষ বলছেন বাড়ি থেকে বের হতে ভয় করে, প্রাণ নিয়ে ফিরতে পারবো কিনা সর্বদাই সেই চিন্তা মাথায় ঘুরপাক খায়। বহু মহিলা লিখছেন ধর্ষকরা চারপাশে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ নির্বিকার। কেউ তির্যক মন্তব্যও করেছেন, খুন ধর্ষণে বাংলাদেশ বিশ্বে 1 নম্বর, তাই বা কম কি? এই জাতীয় আশঙ্কা উদ্বেগ যে অমূলক নয়, বাংলাদেশ পুলিশের প্রকাশিত তথ্য থেকেই তা বোঝা যাচ্ছে। জানা যাচ্ছে ইউনূস সরকারের বিগত 10 মাসে সেদেশে অন্তত 3,554টি খুন ও 4,105টি ধর্ষণের ঘটনা ঘটেছে। তাল মিলিয়ে বেড়েছে অন্যান্য অপরাধও। তার মধ্যে বিশেষ উদ্বেগের কারণ হয়েছে চাঁদাবাজি। ব্যবসায়ী দোকানীদের অবস্থা সবচেয়ে খারাপ। মোটা টাকা দাবি করে যে কোনো সময় হামলা হবে, এই আতঙ্কে সিঁটিয়ে আছেন ব্যবসায়ী দোকানীরা। চরম আতঙ্কে দিন কাটছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের। গত বছরের 4 আগস্ট থেকে চলতি বছরের জুন পর্যন্ত 330 দিনে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের ওপর হামলার 2244টি ঘটনা ঘটেছে বলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দাবি। অর্থাৎ দিনে 7টির বেশি হামলার ঘটনা ঘটেছে। নিহত হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের 50 জন। এছাড়া ধর্ষণ, গণধর্ষণের একাধিক ঘটনা তো আছেই। হাই নিউজ নেটওয়ার্ক। আন্তর্জাতিক জলসীমান্ত লঙ্ঘনের অভিযোগ। বাংলাদেশে আটক সুন্দরবন এলাকার 34 জন মৎস্যজীবী। বাজেয়াপ্ত করা হয় তাদের কাছে থাকা 2টি ট্রলারও। আন্তর্জাতিক জলসীমান্ত লঙ্ঘনের অভিযোগে সুন্দরবন এলাকার 34 জন মৎস্যজীবীকে আটক করল বাংলাদেশ। বাজেয়াপ্ত করা হয়েছে তাদের সঙ্গে থাকা 2টি ট্রলার এফবি ঝড় এবং এফবি মঙ্গলচণ্ডী 38K। প্রাথমিকভাবে জানা গিয়েছে কয়েকদিন আগে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ থেকে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ওই মৎস্যজীবীরা। বঙ্গোপসাগরের ওপর বাংলাদেশের মোংলা বন্দরের কাছে তাদের আটক করে বাংলাদেশের নৌবাহিনী। বাংলাদেশের নৌবাহিনীর তরফে জানানো হয়েছে আন্তর্জাতিক জলসীমান্ত লঙ্ঘন করে ট্রলারগুলি বাংলাদেশে ঢুকে পড়ে। তার উপর গভীর রাতে বাংলাদেশের জলসীমায় মাছ ধরছিলেন আটক মৎস্যজীবীরা। নজরদারির সময় বাংলাদেশের নৌবাহিনীর টহলদারি জাহাজ থেকে ট্রলারগুলির গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল। তারপর সেগুলিকে ধাওয়া করে আটক করা হয় বলেই জানিয়েছে বাংলাদেশের নৌবাহিনী। আপাতত ওই 2টি ট্রলার এবং 34 জন মৎস্যজীবীকে মোংলা বন্দরে নিয়ে যাওয়া হয়েছে বলে বাংলাদেশের স্থানীয় প্রশাসন সূত্রের খবর। বাংলাদেশের মৎস্য এবং নৌ পরিবহন দপ্তরের তরফে ওই 34 জনের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হয়েছে বলেই জানা গিয়েছে। অন্যদিকে মৎস্যজীবীদের আটক হওয়ার খবর পেয়েই চিন্তায় তাদের পরিবারের সদস্যরা। আতঙ্ক ছড়িয়েছে কাকদ্বীপ এবং নামখানার উপকূলবর্তী এলাকাগুলিতে, কারণ এই এলাকাগুলি থেকে প্রায় প্রতিদিনই বহু মৎস্যজীবী মাছ ধরার জন্য গভীর সমুদ্রে যান। প্রশাসনিক সূত্রের খবর, আটক মৎস্যজীবীদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে রাজ্যের মৎস্য দফতর। যোগাযোগ রাখা হচ্ছে বাংলাদেশের ভারতীয় দূতাবাসের সঙ্গেও। তবে বারবার ভারতীয় মৎস্যজীবীদের বাংলাদেশে আটক হওয়ার ঘটনা নিয়ে উপকূল নিরাপত্তা এবং ট্রলারগুলির জিপিএস ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। সীমান্তবর্তী জলসীমায় মাছ ধরার সময় আরও সতর্ক থাকার বার্তা দিচ্ছেন প্রশাসনিক কর্তারাও। হাই নিউজ নেটওয়ার্ক।
মঙ্গলবার সকালে জয়শঙ্কর শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেন। চীন প্রভাবিত রাষ্ট্রজোট সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে বিদেশ মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে চীনে গিয়েছেন জয়শঙ্কর। বেজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দেখা করলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। চীন প্রভাবিত রাষ্ট্রজোট সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে বিদেশ মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে চীনে গিয়েছেন। এসসিও গোষ্ঠীর অন্তর্ভুক্ত দেশগুলি বিদেশ মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন চীনের প্রেসিডেন্ট। মঙ্গলবার সকালে জয়শঙ্কর জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেন। জয়শঙ্কর জানিয়েছেন, জিনপিংকে তিনি ভারত চীন দ্বিপাক্ষিক বোঝাপড়া অগ্রগতির বিষয় জানিয়েছেন। চীনের প্রেসিডেন্টকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। সমাজ মাধ্যমে একটি পোস্ট করে জয়শঙ্কর লেখেন, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে প্রেসিডেন্ট শি জিনপিংকে শুভেচ্ছা জানিয়েছি। সম্প্রতি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির বিষয়ে প্রেসিডেন্ট শিকে অবহিত করেছি। সোমবারই চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যান ঝেং এর সঙ্গে বৈঠক করেছিলেন ভারতের বিদেশ মন্ত্রী। সেই বৈঠকে পারস্পরিক আলোচনা বৃদ্ধির ওপর জোর দেওয়ার কথা বলে দুপক্ষই। 2024 অক্টোবর মাসে কাজানে প্রধানমন্ত্রী মোদী এবং জিনপিং এর মধ্যে ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি নিয়ে যে আলোচনা হয়েছিল তা আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন জয়শঙ্কর এবং হ্যান ঝেং। এই সফরেই চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে জয়শঙ্করের। সীমান্তে মুখোমুখি অবস্থান থেকে ভারত এবং চীনের সেনা অনেকটা সরে এলেও দুই দেশের মধ্যে সম্পর্কের কালো মেঘ পুরোপুরি কাটেনি বলেই মনে করছে ভূ রাজনৈতিক পর্যবেক্ষকেরা। অপারেশন সিন্দুরের সময় সরাসরি পাকিস্তানকে সাহায্য করার অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে। তাছাড়া তিব্বতী বৌদ্ধ ধর্মের গুরু দলাই লামার উত্তরাধিকার নিয়ে চীন যেভাবে প্রায় প্রতিদিনই হুঁশিয়ারি দিচ্ছে, তাতে নয়াদিল্লি বেজিং সম্পর্কের ফের অবনতি হতে পারে বলেই আশঙ্কা অনেকের। জয়শঙ্করের চীন সফরকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা ছোট্ট বিরতির। ফিরে আসছি আরো বিস্তারিত খবর নিয়ে।